আমরা দেখেছি অনেক সময় যে একটা তোড়জোড় ব্যাপার। চামড়া একটা সিরিয়াস ব্যাপার ছিল। হ্যাঁ, তখন চামড়ার একটা ভ্যালু ছিল। আমরাও চামড়ার ব্যবসা করেছি। এই ৩,০০০ ৳৪,০০০ করে চামড়া কিনে আমরা প্রসেস করে দেশের বাইরে বিক্রি করে আমরা প্রফিট করেছি। এখানে একটু আপনার সঙ্গে আমি যুক্তই করব আসলে। এই যে রপ্তানি খাত চামড়ার মোটামুটি একটা বিধ্বস্ত খাতে এখন আছে। সেক্ষেত্রে আপনারা যারা আছেন, আপনারা কি কখনো ভেবেছেন যে রপ্তানি না করে আমরা কিভাবে দেশেই চামড়াগুলোকে আ মানে দেশেই কিভাবে একটা ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি দাঁড় করানো যায় যে আমরা একটা রেডি প্রোডাক্ট হয়তো বাইরে পাঠাবো। এরকম কোনো এইটা করতে পারলে সবচেয়ে বেস্ট। এটা তো যদি আমরা করতে পারি, সবচেয়ে ভালো হয়। যে আমরা রেডিমেড প্রোডাক্ট বাইরে সেল হুম, করলাম। হুম, হুম। ভ্যালু এডিশন বেশি হলো। রাইট। আমাদের দেশে কর্মসংস্থান হলো। এটা আমরা চাই। এটা তো ডেফিনিটলি চাই। আমরা যারা লেদার সেক্টর নিয়ে এখানে পড়াশোনা বাধাটা করেছি, কোথায়? এখানে বাধাটা হচ্ছে গিয়ে মার্কেট। আমরা আমরা আপনি তো জানেন আমরা আসলে যেটা চাই যে এই প্রোডাক্টটা তো আসলে বিদেশে আমরা বিক্রি করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আমি আছি শফিউল মাওলা। আপনারা দেখছেন নাগরিক প্রতিদিন আলাপচারিতা। আজ আমাদের আলোচনার বিষয় কোরবানির পশুর চামড়া। এ বিষয়ে আমাদের সঙ্গে আজ আলোচনা করবেন মোহাম্মদ আলী বাপ্পি ভাই, যিনি প্রতিনিধিত্ব করছেন লেদার ইঞ্জিনিয়ার্সদের। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, এই যে সময়, আমরা এই সময়ে আছি, ঈদের সময়। আ কোরবানির পশুর চামড়া প্রত্যেকবার ঈদেই বেশ আলোচনায় আসে এবং এই নিয়ে একটা তোড়জোড় আমরা দেখি। আমি সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে পশুর যে চামড়া স্পেশালি বর্জ্য শোধনাগারের যে অকার্যকারিতা, এইটা কি চামড়া রপ্তানিতে কোনো বড় ধরনের প্রভাব ফেলছে? অবশ্যই, অবশ্যই। এটাই তো আমাদের কমপ্লায়েন্স এর মূল ইস্যু। চামড়া একটি রপ্তানিমুখী শিল্প। আপনারা সবাই জানেন যে এটি আমরা প্রায় 95% এটা আমাদের বিদেশে যায়। বিদেশি ক্রেতারা এটা মেইন যে কাস্টমার বিদেশিরা। সুতরাং তারা সবসময় কমপ্লায়েন্স চাবে, পরিবেশ বান্ধব চাবে এটাই স্বাভাবিক। এক্সপোর্ট বেসড প্রোডাক্ট, এটা রাইট? সম্পূর্ণ 100% এক্সপোর্ট বেসড প্রোডাক্ট। ওকে। অনলি 5% তাও ইদানিং বাংলাদেশে ব্যবহার হচ্ছে। আগে কিন্তু 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল। আর এটা বিদেশিরা পরিবেশ বান্ধব চামড়া চাবে, এটাই স্বাভাবিক। সুতরাং এইটা না হওয়াতে এই আপনার ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা সঠিকভাবে কাজ না করাতে চামড়া সেক্টর একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। সুতরাং এইটা আসলে একটা বড় ইমপ্যাক্ট পড়ছে চামড়া রপ্তানিতে এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটার জন্য। এখানে কি অর্থনৈতিক ক্ষতিটাও কি অনেক বেশি পরিমাণ হচ্ছে কিনা শুধু বর্জ্য শোধনাগারের কারণে? ডেফিনিটলি, ডেফিনিটলি। আপনাকে আমি এক কথায় সহজভাবে বুঝাই বলি যে ধরেন এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের আগে ২০১৭ সালে বা ১৬ সালে বা ১৫ সালে আমরা একটা চামড়া বিক্রি করতে পেরেছি অন অ্যান এভারেজ $1.7 পার স্কোয়ার ফিট চামড়া আমরা বিক্রি করছি 1.75 অর 1.70 অন অ্যান এভারেজ প্রাইস ছিল। ওকে। কোনোটা আমরা $2 বিক্রি করেছি, কোনোটা $1.5 বিক্রি করেছি। কিন্তু এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা মানে এই বজ্র শোধনাগারটা ঠিক না হওয়াতে বিভিন্ন কাস্টমাররা মানে যারা ব্র্যান্ডের কাস্টমার, বড় কাস্টমার, হুম, হুম। যারা আসলে বেশি দামে চামড়া কেনে আমাদের কাছ থেকে, এলিট তারা ক্লায়েন্ট। এলিট ক্লায়েন্ট যারা, তারা এখন আমাদের কাছে চামড়া কিনছে না আর। তারা মুখ ফিরিয়ে নিয়েছে যে, "তোমরা পরিবেশ দূষণ করো, তোমাদের কাছে আমরা চামড়া কিনবো না।" এতে হয়েছে কি, যারা নন কমপ্লায়েন্স প্রোডাক্ট তৈরি করে বা কম দামি প্রোডাক্ট তৈরি করে, তারা এখন আমাদের কাছে আসছে এবং তাদের এখানে চামড়া বিক্রি করতে গিয়ে পুরো আমরা ট্যানের সেক্টর, পুরা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ গ্লোবালি আপনারা একটা বড় বিজনেস ইন্ডাস্ট্রি হারিয়েছেন, আমরা কি বলতে পারি? অলরেডি আমরা হারিয়েছি, আমরা কাস্টমার হারিয়েছি। আমরা এখন এই নন কমপ্লায়েন্স কাস্টমার দ্বারা এক ধরনের বলব যে প্রতারণা শব্দটাই আমি ব্যবহার করতে হুম, হুম, চাই হুম। যে আমরা প্রতারিত হচ্ছি। বা নির্যাতিত হচ্ছেন নানাভাবে। সেটাও বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, যে একরকম প্রতারিত হচ্ছি যে তারা আসলে আমাদেরকে ঠকাচ্ছে প্রতিনিয়ত। এই শুধু কমপ্লায়েন্স টা না থাকাতে। বর্তমান বাজারে চামড়ার যে দামটা আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি নির্ধারিত যে দামটা, সেটা কি চামড়ার জন্যে ন্যায্য মূল্য বলে আপনি মনে করছেন কিনা? চামড়ার ক্ষেত্রে আসলে এই দামটা ন্যায্য অন্যায্য কখন আসে? যখন আমার বিক্রির দামটা ভালো থাকে, তখন কিন্তু আমি একটা চামড়া, কাঁচা চামড়া আমি বেশি দামে কিনতে পারি। তো এখন তো আমি যেটা আপনাকে বললাম যে আসলে বজ্র শোধনাগার না থাকাতে বা সঠিকভাবে কাজ না করাতে কি হয়েছে, যে আমরা চামড়ার দামটা ভালো পাচ্ছি না। আমাদের বিক্রির দামটা ভালো নাই। যার জন্য আমরা এখন বেশি দামে কাঁচা চামড়া কিনতে পারছি না।
আর যেটা বলছেন যে ন্যায্য অন্যায্য, এটা আমি মনে করি যে একটা কাঁচা চামড়ার দাম হওয়া উচিত, দাম হওয়া থেকে উচিত ১৫০০ থেকে ২৫০০ টাকা একটা কাঁচা চামড়ার দাম হওয়া উচিত। কিন্তু বর্তমানে এই দামটা আমরা অর্ধেকও দিতে দেখতে পারছি পাচ্ছি না না। আমরা। আমরা দিতে পারছি না। কারণ আমরা তো বিক্রি করতে পারছি না। আমরা যদি বিক্রি করতে পারতাম, তাহলে কিন্তু আমরা একটা কাঁচা চামড়ার দাম ১৫০০-২০০০ টাকা দিতে খুব অসুবিধা সহজেই ছিল না। দিতে পারি। কোনো অসুবিধা নাই। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা ২০১৬ সাল ২০১৭ সালে এক পিস চামড়া কিনেছি ৳৪,০০০ য়। ৳৪,০০০ ৳৪,০০০ একটা চামড়ার দাম ছিল। অন অ্যান এভারেজ প্রাইস ছিল $৩,৫০০ ৳৩,৫০০ যে একটা চামড়ার দাম ছিল ৳৩,৫০০। আপনাদের হয়তো আপনার ইয়াং জেনারেশন জানেন কিনা যে এই চামড়া নিয়ে কুরবানির সময়, কুরবানির দিনে পাড়া মহল্লাতে মারামারি হতো। আমরা দেখেছি অনেক সময় যে একটা তোড়জোড় ব্যাপার। চামড়া একটা সিরিয়াস ব্যাপার ছিল। হ্যাঁ, তখন চামড়ার একটা ভ্যালু ছিল। আমরাও চামড়ার ব্যবসা করেছি। এই ৳৩,০০০ ৳৪,০০০ করে চামড়া কিনে আমরা প্রসেস করে দেশের বাইরে বিক্রি করে আমরা প্রফিট করেছি। এখানে একটু আপনার সঙ্গে আমি যুক্তই করব আসলে। এই যে রপ্তানি খাত চামড়ার মোটামুটি একটা বিধ্বস্ত খাতে এখন আছে। সেক্ষেত্রে আপনারা যারা আছেন, আপনারা কি কখনো ভেবেছেন যে রপ্তানি না করে আমরা কিভাবে দেশেই চামড়াগুলোকে আ মানে দেশেই কিভাবে একটা ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি দাঁড় করানো যায় যে আমরা একটা রেডি প্রোডাক্ট হয়তো বাইরে পাঠাবো। এরকম কোনো এইটা করতে পারলে সবচেয়ে বেস্ট। এটা তো যদি আমরা করতে পারি, সবচেয়ে ভালো হয়। যে আমরা রেডিমেড প্রোডাক্ট বাইরে সেল হুম, করলাম। হুম, হুম। ভ্যালু এডিশন বেশি হলো। রাইট। আমাদের দেশে কর্মসংস্থান হলো। এটা আমরা চাই। এটা তো ডেফিনিটলি চাই। আমরা যারা লেদার সেক্টর নিয়ে এখানে পড়াশোনা বাধাটা করেছি, কোথায়? এখানে বাধাটা হচ্ছে গিয়ে মার্কেট। আমরা আমরা আপনি তো জানেন আমরা আসলে যেটা চাই যে এই প্রোডাক্টটা তো আসলে বিদেশে আমরা বিক্রি করতে যাচ্ছি বা হুম, এক্সপোর্ট হুম, হুম। ওরিয়েন্টেড। আরেকটা হচ্ছে দেশে, আরেকটা হচ্ছে বিদেশে। তা বিদেশে এক্সপোর্ট করতে গেলে আমার কাস্টমার লাগবে। তা সেই কাস্টমারগুলো আমাদেরকে ধরার জন্য প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সরকারের সহায়তা লাগবে। কারণ একজন নতুন এন্টারপ্রেনার বা নতুন ব্যবসায়ী হুট করে সে মানে বিদেশে গিয়ে বিক্রি করতে পারবে না। কারণ এখানে অনেক টাকা পয়সা ইনভলভমেন্ট থাকে। মানে কোঅপারেশনটা আসলে ন্যাশনালি হতে হবে। কোন ইন্ডাস্ট্রি হিসেবে না। জাতীয় মানে জাতীয় স্বার্থ হিসেবে চিন্তা করতে হবে ব্যাপারটাকে। অবশ্যই, অবশ্যই। জাতীয় স্বার্থ মানে দেখেন যে আমি যেটা বলছিলাম যে কাস্টমার নিয়ে আসার জন্য আমাকে পৃথিবীর বিভিন্ন দেশে মেলা করতে হবে। তা সেই মেলায় একটা মেলায় গেলে যদি আপনি ৯ স্কয়ার মিটার একটা জায়গা নেন, ৯ স্কয়ার মিটার হুম, হুম, হুম। একটা স্টল নেন একটা মেলাতে, তাতে আপনার যাওয়া আসা মিলে প্রায় ৳১০,০০,০০০ খরচ। খরচ লাগবে $১০,০০০ অন্তত। $১০,০০০ খরচ হয়। তাহলে এই খরচটা তো একটা নতুন এন্টারপ্রেনার দিতে পারবে না। সুতরাং এইখানে আসলে সরকারের একটা বড় সহায়তা লাগবে। তাহলে সরকারও লাভবান হবে এখান থেকে যখন এক্সপোর্ট হবে। সরকারও ফরেন কারেন্সি পাবে। হুম, হুম, হুম। এখানে সরকার একটু ফোকাস দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে হবে কি এই সেক্টরটা ব্লুম করবে। দেশের চাহিদা এবং মিটিয়েও আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে অর্জন পারব। করা সম্ভব। সম্ভব। এখানে একটু প্রশ্ন করি আবার। আ ঈদ এবং ঈদ ছাড়া স্পেশালি কোরবানির ঈদ এবং এই সময়টা ছাড়া এই ২ টা সময়ে আসলে চামড়া আপনাদের যে এই যে কাঁচা যে জিনিসটা আপনারা পাচ্ছেন একদম ম্যাটেরিয়ালস সেটার তফাৎটা ঈদের দিন এবং ঈদ ছাড়া সারা বছরের যে তফাৎ সেটা একটু জানতে চাই। আচ্ছা এটা তো নরমাল একটা ইস্যু আসলো যে আপনারা খেয়াল করছেন যে কুরবানির সময় যে গরুগুলো জবাই হয় বা জবাই হয় সেটা কিন্তু খুবই দেখতে সুন্দর এবং সারা বছর আমরা যত্ন নেই এটার। এই চামড়ার কোয়ালিটি অনেক ভালো হয়। মানে চামড়ার কোনো স্পট থাকে না বা কোনো স্কিন ডিজিজ থাকে না। এই চামড়াটা অনেক সুন্দর হয়। আর সারা বছর যেটা হয় সেটাও কম বেশি ভালো হয় বা কিছু মন্দ হয়। কিন্তু কুরবানিটা স্পেশাল। এটা আসলে আমরা যারা চামড়ার সাথে জড়িত, এটা আমাদের কাছে একটা অন্যরকম কদর। এটার কোয়ালিটি অনেক ভালো হয়। এবং এই একদিনে জি। পুরো আপনাদের যে পুরো ইন্ডাস্ট্রির চেহারা কতটুকু চেঞ্জ হয় সেই একদিনের প্রোডাকশন থেকে? না এটা তো প্রোডাকশন, এটা না, হচ্ছে এটা একটা কালেকশন। ম্যাটেরিয়ালস। হ্যাঁ, এই মেটেরিয়ালস আমরা কালেকশন করি। ওকে। তা এটা হচ্ছে গিয়ে আমাদের সারা বছরে যে প্রোডাকশন ক্যাপাসিটি বা যে পরিমাণে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি তার 50% চামড়া একদিনে আসে। একদিনে তৈরি হয়। 50%? 50%। আপনি হয়তো জেনে খুশি হবেন যে বর্তমানে বাংলাদেশে এখন এই বছর আনুমানিক প্রায় ১,০০,০০,০০০ পশু জবাই হবে এই কুরবানির দিন একদিনে। হুম, হুম। একদিনে প্রায় ১,০০,০০,০০০ পশু। আর বাকি সারা বছর আরো ১,০০,০০,০০০ হয়। এবং আরেকটা মজার বিষয় আছে যে এই চামড়া কিন্তু কখনো অ্যাজ এ মুসলমান আমরা যেহেতু কুরবানি দেই, এটা কিন্তু কমবে না। এবং প্রতি বছর 10% হারে ইনক্রিজ হচ্ছে। আজকে বাংলাদেশের চামড়া প্রোডাকশন আছে মনে করেন এই কুরবানিতে ১,০০,০০,০০০ গরু বা ছাগল মিলায় ১,০০,০০,০০০ হবে। আগামী ১০ বছর পরে এটা ২,০০,০০,০০০ হবে।
ডেফিনিটলি হবে। মানে কারণ মানুষের 10% করে বাড়ছে। বাড়ছে। জি, জি, জি বাড়ছে। তাহলে আগামী ১০ বছর পরে হয়তো ২০৩৬ সালে গিয়ে আমরা দেখব যে ২ কোটি পশু কুরবানি হচ্ছে। আরো বাড়বে প্রোডাকশন। যে আরো প্রোডাকশন বাড়বে। একটু আপনার সঙ্গে এখানে যুক্তই করি। আপনি বলছিলেন যে, একটা সময় আমরা কিন্তু দেখেছি যে কোরবানির পশুর যে চামড়ার দাম ছিল, গ্র্যাজুয়ালি সেটা কমে এসেছে। এই কমে আসার যে টার্নিং পয়েন্ট সেটা কখন থেকে শুরু হলো? কিভাবে শুরু হলো? দেখেন এটা বলতে গেলে একটু পিছনের থেকে বলতে হবে যে ২০১৭ সালের আগে আমরা হাজারীবাগে ছিলাম। হুম, হুম, হুম। তা যখন আমরা হাজারীবাগে ছিলাম তখন আমাদের প্রোডাকশনও ভালো ছিল এবং আমাদের বিক্রির দামও অনেক ভালো ছিল। ২০১৭ সালের পর গত সরকার হঠাৎ করেই আমাদের বিদ্যুতের লাইন এবং গ্যাসের লাইন কেটে দিয়ে আমাদেরকে বলল, "তোমরা হেমায়েতপুরে চলে যাও।" আমরা হেমায়েতপুরে যেতে রাজি ছিলাম। আমাদের অসুবিধা ছিল না। কিন্তু ওখানে পুরা ইন্ডাস্ট্রিটা রেডি না করেই আমাদের বিদ্যুতের লাইন কেটে দেয়া হলো। হাইকোর্টের একটা রায় ছিল। সেই রায়ের কারণে বিদ্যুতের লাইন কেটে দেয়া হলো। তখন আমরা আসলে অসহায় হয়ে গেলাম। আমরা ওইখানে চলে যেতে বাধ্য হলাম। কিন্তু সবচাইতে বেশি যেটা ক্ষতি হলো সেক্টরের, সেটা আসলে অনেকে বোঝেনি বা সরকারের লোকও বোঝেনি বা আমি বলব যে আসলে আমাদেরকে একটা অবিচার করা হয়েছে। সেটা অবহেলা কিভাবে করা হয়েছে। অবহেলা করা হয়েছে। সেটা কিভাবে যে দেখেন আমরা যেটা বলছিলাম আগেও যে এটা হচ্ছে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা বিজনেস বা শিল্প। হুম। আমাদের মেক্সিমাম কাস্টমার হচ্ছে বিদেশি কাস্টমার। কাস্টমার ইউরোপ থেকে আসে, জাপান থেকে আসে, কোরিয়া থেকে আসে, চায়না থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। তো এই কাস্টমার তো আমার জন্য ওয়েট করবে না। যখন আমাদের এখান থেকে বিদ্যুৎ লাইন কেটে দেয়া হলো, তখন প্রায় ১ থেকে ২ বছর আমরা সেরকম কোনো প্রোডাকশন করতে পারিনি। তখন ওই কাস্টমারগুলো আমাদের দেশ থেকে চলে গেল। তারা অন্য দেশে গিয়ে সোর্সিং করলো। কেউ ইন্ডিয়া চলে গেল, কেউ ভিয়েতনাম চলে গেল, কেউ পাকিস্তান চলে গেল। তা এরা চলে গেছে ওইখানে সেট হয়ে গেছে। তাদেরকে আমরা আর ফিরিয়ে আনতে পারিনি। যার জন্য আমরা একটা বড় ক্ষতির মুখে পড়েছি। মানে এই যে ক্ষতি আপনারা সে এ এ এটা তো এখনো ওভারকাম করতে পারেননি। না, এখনো ওভারকাম করতে পারিনি। এখন যার জন্য যেটা বলছিলাম যে কাঁচা চামড়ার যে দামটা আমরা বলছি যে ২০১৭ সালে দাম একরকম ছিল। আমরা ৳৩,০০০ পিস কিনেছি। ১ হুম, পিস হুম, হুম। চামড়া কিনেছি ৳৩,০০০। তা সেই চামড়া এখন আমরা ৳৫০০-১,০০০ তে কিনতেও ভয় পাচ্ছি। কারণ আমাদের তো বিক্রিটা নাই। এটা অনেকে হয়তো জানে না বা বোঝে হুম, না। হুম, হুম। অনেকে মনে করে হয়তো আমরা ট্যানারির মালিকেরা বা ট্যানারি যারা ব্যবসার সাথে যুক্ত, আমরা হয়তো সিন্ডিকেট করছি। এটা আসলে না জানার কারণে এরকম একটা শব্দ ব্যবহার হচ্ছে এবং আমাদের প্রতি মানুষের একটা খারাপ ধারণা হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল একটা জিনিস। সম্পূর্ণ ভুল যে এটা সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই আসলে। না। কারণ এটা যে ব্যবসা, আমি তো একা ব্যবসা করি না বা ৫ জন ১০ জন করি না। এখানে আমাদের বাংলাদেশে শুধু ঢাকাতে ট্যানারি আছে ১৪৯ টা। ঢাকার বাইরে চিটাগাং এ মানে ট্যানারি আসলে আছে। এখানে আপনাদের কোনো কিছু নিয়ন্ত্রণে নেই বরং ইন্ডাস্ট্রিটাই বিধ্বস্ত হয়েছে। রাইট। যে একটা হঠকারী সিদ্ধান্তের কারণে বা একটা ভুল সিদ্ধান্তের কারণে আজকে ইন্ডাস্ট্রিটাই ধ্বংস হয়ে বিধ্বস্ত গেছে। হয়ে এখন গেছে। আমরাই তো বিক্রি করতে পারছি না। আপনি আমরা কিনবেন কিভাবে কিভাবে? বেশি দাম দিয়ে কিনবো? রাইট। ভাইয়া এই মুহূর্তে এসে আপনাকে আরেকটা প্রশ্ন করতেই হচ্ছে। আগামী ১১ই জুন আমরা অর্থ মন্ত্রণালয় থেকে হয়তো একটা বাজেট দেখতে পাবো। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে চামড়া শিল্পটা কিন্তু একটা বড় শিল্প। এইবারের যে বাজেটটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে হয়তো স্বাভাবিকভাবেই গার্মেন্টস শিল্পটা প্রাধান্য পাবে যেহেতু এটা এখন বৃহত্তর খাত। কিন্তু চামড়া শিল্পের যে এত বৃহত্তর একটা জায়গা ছিল, সেক্ষেত্রে এইবারের বাজেটে আপনাদের জায়গা কতটুকু আছে বলে আপনারা ধারণা করছেন? এবং গভর্নমেন্টকে কোনো রিকোয়েস্ট আপনারা করতে চান কিনা বা আপনাদের কোনো মেসেজ গভর্নমেন্টকে আপনারা দিতে চান কিনা? দেখেন সুন্দর একটা কথা বলেছেন যে সরকারি সহায়তা আসলে লাগবে। যেহেতু এই একটা আপনাকে আমি আগেও বলেছি এটা একটা 2nd লার্জেস্ট ফরেন কারেন্সি ইনকাম হুম, হয় হুম। এখান থেকে আমাদের। তা এইটার জন্য আমরা সবসময় অবহেলিত। আমরা আসলে আমাদের কথাগুলো বলার মতো কাউকে পাই না বা আমাদের সেই গার্জিয়ান নাই আসলে। আমরা গার্ডিয়ানহীন। তা আমরা আজকে আপনি স্টুডিওতে ডেকেছেন। তা আমার কাছে মনে হচ্ছে আমাদের একটু বলা উচিত। মন খুলে। প্লিজ, প্লিজ। আমি মন খুলে বলতে চাচ্ছি যে আসলে সরকারের উচিত এই সেক্টরে তাকানো, এই সেক্টরে নজর দেওয়া। এই সেক্টর থেকে অনেক ইনকাম করার সুযোগ আছে। এখন আপনি বলতে পারেন যে সরকার কেন আপনি করেন? হ্যাঁ, আমরাই করব। আমরাই তো কাজ করব। হুম, কিন্তু হুম, হুম। সরকারের সহায়তা লাগবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে সরকারকে। করতে হবে এবং বাজেটে সরকারের উচিত বা আমি অনুরোধ করব হুম। যে এখানে একটা বড় অঙ্কের টাকা রাখা উচিত। এখন আপনি বলতে পারেন এই টাকাটাতে কি হবে? ১ম কথা হচ্ছে কি এই সেক্টরে আসলে প্রণোদনা দিতে হবে।
প্রণোদনার হারটা বাড়াতে হবে। এখানে ২ ধরনের প্রণোদনা আছে। একটা হচ্ছে গিয়ে যারা শু ইন্ডাস্ট্রি হুম। বা লেদার গুডস ইন্ডাস্ট্রি তাদের জন্য প্রণোদনা বাড়াতে হবে এবং বিশেষ করে ট্যানারির জন্য প্রণোদনা বাড়াতে হবে। এটার জন্য একটা টাকা দিতে হবে। আরেকটা দিতে হবে যে এখানে একটা এমপ্লয়মেন্ট সৃষ্টির একটা সুযোগ আছে। একটা বড় সুযোগ আছে। সেইখানে সরকারের সহায়তা লাগবে। সেই সহায়তাটা আমি এর আগে একটু বলেছিলাম আপনাকে যে মার্কেটিং এর জন্য একটা সহায়তা লাগতে পারে। হুম, হুম। আরেকটা সহায়তা লাগবে সরকারের এই সেক্টরের জন্য একটা শিল্প অঞ্চল তৈরি করতে হবে। সেটার জন্য শিল্প একটা অঞ্চল টোটালি। শিল্প অঞ্চল তৈরি করতে হবে। সেটা কেমন যে লেদার গুডস বা ফুটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য একটা ইপিজেড এর মতো করা হুম, উচিত। হুম, হুম। দরকার। যে আমাদের দেশে এখন আমরা ধরেন $1.2 বিলিয়ন এক্সপোর্ট করছি। আলহামদুলিল্লাহ যেটা হুম। করছি এটাকে আমরা $5 বিলিয়ন নিতে চাই। তা সেটা নেয়ার জন্য ভবিষ্যৎ পরিকল্পনাগুলো এখনই করতে হবে। যদি আমরা এই পরিকল্পনা ঠিকভাবে করতে পারি, চিন্তাটা সঠিকভাবে করতে মানে পারি। এই বর্তমান থেকেই ভবিষ্যৎ শুরু করতে জি। হবে। কেন এই কথাটা বলছি? ধরেন এখন বাংলাদেশে ৩০০ ইন্ডাস্ট্রি আছে। জুতার ইন্ডাস্ট্রি বা ব্যাগের হুম, হুম। ইন্ডাস্ট্রি মিলায়। তা সেগুলো কোথায় আছে? কিছু গাজীপুরে আছে, কিছু কোনাবাড়ী আছে, কিছু ময়মনসিংহ আছে, হুম। কিছু চিটাগং, কিছু খুলনা, কিছু ঢাকা, কিছু হেমায়েতপুরে। কিন্তু এই যে বিভিন্ন জায়গাতে হয়েছে কি যে এদের খরচটা বেড়ে যাচ্ছে। এদের ওয়ার্কার অ্যাভেইলেবিলিটি কম হচ্ছে। মানে এক্স আউট অফ ক্যাপিটাল। সো তখনই তো খরচ বেড়ে যাচ্ছে। রাজধানীর বাইরে হওয়ায় তো না, একটু বেড়ে যাচ্ছে। রাজধানীর বাইরের জন্য না। ওইটা হচ্ছে বিভিন্ন জায়গায় যখন ছড়াই থাকে তখন আপনি একটা জিনিস কিনতে গেলেও তো আপনাকে পুরনো ঢাকায় আসতে হবে বুঝতে বা পারছি। অন্য জায়গায় যেতে হবে। একটা মানুষ আসা যাওয়া তো খরচ আছে। তা আমরা হচ্ছে ক্লাস্টার হয়ে থাকলে যদি একটা ক্লাস্টার হয়ে থাকে এক জায়গায় থাকে তাইলে হবে কি যে তাদেরও খরচ কমবে, তাদের হুম, হুম। ক্যাপাসিটি বাড়বে এবং সরকারেরও যে কোনো কিছু সহায়তা করতে গেলে সরকারেরও সুবিধা হবে যে এক জায়গাতে আমি সবকিছু দিয়ে দিলাম। হুম, হুম, হুম। পাশাপাশি হবে কি জানেন যে আমাদের যারা নিউ এন্টারপ্রেনার আসবে বা যারা এইখানে বিনিয়োগ করতে আসবে তাদেরও সুবিধা হবে যে এক জায়গা থাকলে তারাও এখানে ইন্টারেস্টেড হবে যে আমি এখানে শ্রমিক অ্যাভেলেবিলিটি পাবো, আমি সরকারের যে কমপ্লায়েন্সগুলো আছে সরকারের ট্যাক্স ভ্যাট সেগুলো সরকারও সঠিকভাবে নিতে পারবে এক জায়গা থেকে। এই জন্য এইরকম যদি ক্লাস্টার করা যায় যে নতুন ফুটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য একটা ক্লাস্টার করা গেল, লেদার গুডসের জন্য একটা ক্লাস্টার করা গেল, সেই ক্ষেত্রে সেটা করার জন্য সরকারের উচিত বাজেটে টাকা রাখা। এটা করতে পারলে হবে কি এই সেক্টরটা খুব দ্রুত বড় হওয়া সম্ভব। $5 বিলিয়ন এ যাওয়া সম্ভব। সম্ভব এবং এখানে আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলি যে আমরা যেহেতু লেদার ইঞ্জিনিয়ার, আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি। তা আমাদের প্রায় এই লেদার সেক্টরে আমার প্রায় ৩,০০০ সদস্য। বাহ! তারাও কিন্তু বড় ইন্ডাস্ট্রি। আমাদের কিন্তু অনেক সদস্য যারা আমরা চামড়া নিয়ে পড়াশোনা করেছি, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আমরা জানি যে এই ব্যবসাটা কিভাবে করতে হবে, আমরা জানি যে কোথায় কাস্টমার আছে, কিভাবে তার সাথে অ্যাপ্রোচ করতে হবে। আমরা কিন্তু এই ব্যবসাটাকে দাঁড় মানে এটা করাতে পারি। আপনাদের ব্রেড অ্যান্ড বাটার আসলে আল্টিমেটলি। ইয়েস, কিন্তু আমরা সুযোগ পাচ্ছি না। এই কথাটা আমি নির্দ্বিধায় বলি যে আজকে যদি একটা নতুন এন্টারপ্রেনার বা আমি যদি মনে করি আমি একটা ট্যানারি করবো, আমার তো এত টাকা নাই আমি ট্যানারি করবো, কিন্তু আমি ব্যবসাটা জানি, আমি কিন্তু ট্যানারি করতে পারছি না। সো তো আপনার এখানে কোঅপারেশন দরকার। সরকারের কোঅপারেশন দরকার। সরকার আমাকে কম এটা কিভাবে বলা যায় যে কম ইন্টারেস্টে লোন দিতে পারে একটা। প্লাস আরেকটা বড় সুবিধা হচ্ছে একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারে, প্লট দিতে পারে হুম। কম দামে, সেখানে ভর্তুকি দিল আমাদেরকে। তাইলে হলো গিয়ে আমার সদস্যরাই খাটবে পিটবে, হ্যাঁ, আমি পরিশ্রম করে ব্যবসাটা দাঁড় করাবো। কিন্তু সরকারের সহায়তা লাগবে ওইখানে যে সরকার আমাকে একটা প্লট দিল বা সহজ শর্তে লোন দিল, অল্প ঋণে, অল্প হ্যাঁ, সুদে, ইন্টারেস্টে। হুম। অল্প ইন্টারেস্টে। তাইলে হলো কি আমি তো বলবো যে আমার এই লেদার ইঞ্জিনিয়াররাই, আমি মনে করি ৫০০ লেদার ইঞ্জিনিয়ার এসে আমার ফ্যাক্টরি করবে, সে রাইট। তার শ্রম দিবে এখানে, কারণ সে জানে যে এই চামড়াটাকে কিভাবে সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে। আমি বিশ্বাস করি যে সরকার যদি এই বাজেটে এরকম একটা সুযোগ রাখে তাহলে আমার ধারণা দেশ ও জাতি উপকৃত হবে। উপকৃত হবে। ভাইয়া আমরা একদম শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই দীর্ঘ সময় আমাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন। আমরা আবারও হয়তো আপনাকে অন্য কোনো প্রসঙ্গে এখানেই ডাকবো, কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমি খুব কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে ডেকেছেন এবং আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনি নাগরিক প্রতিদিনকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এই দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবারও নাগরিক প্রতিদিনের আলাপচারিতায়। সে পর্যন্ত ভালো থাকুন।